রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক আরোপের বিলে সম্মতি ডোনাল্ড ট্রাম্পের। গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দলের আলোচনা। শীঘ্রই ডেনমার্কের সঙ্গে বৈঠক। আন্তর্জাতিক আইন মানার আহ্বান ইউরোপীয় কাউন্সিলের। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সেনা ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত ২৭। শহর ছেড়েছে প্রায় ১০,০০০ বাসিন্দা। ইরানি জনগণকে রক্ষায় খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। হুঁশিয়ারি মার্কিন সিনেটরের। বিক্ষোভে সহায়তাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছে। গাজার রাফা সীমান্ত খুলতে এখনও টালবাহানা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী। রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম তীরে বিরোজিত নামের এক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। এই সময় গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এর মধ্যে বেশ কয়েকজনের পাতে গুলি লেগেছে, আবার কয়েকজন টিয়ার গ্যাসের হামলায় শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেছে। আহতদের মধ্যে প্রায় ১১ জনকে ইশতিসারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের জেলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সমাবেশ করেন। সমাবেশের ফাঁকে গাজার ৬ বছর বয়সী শিশু হিন্দ রাজাবের হত্যাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সময় এই হামলা করা হয়। ইসরায়েলি সেনারা একে সন্ত্রাসবাদের সমর্থনের সমাবেশ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি দখলদারদের এই হামলা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন করেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা চলছেই, তবে এইবার সব সীমা অতিক্রম করে বাইরে স্পষ্ট নির্মমতার সঙ্গে ঘটেছে। তবে হামলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধ আছে। গাজায় রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। দোহা জানিয়েছে, মানবিক সহায়তা রাজনৈতিক চক্রান্তের জন্য ব্যবহার করা যাবে না। এছাড়া উপত্যকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দোহা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। অনুমোদনের বিষয়টি ৪ ঘণ্টা নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়। বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এদিকে বিক্ষোভকারীদের বা তাদের সহায়তাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রধান বিচারপতি। অন্যদিকে আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলাভি। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। এবার ট্রাম্পের সুরে কথা বলে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। এর মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না। অন্যদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলাভি বুধবার
বুধবার এক ভিডিও বার্তায় দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আরো জোরালো আন্দোলনের ডাক দেন। আমার এই বার্তা ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর প্রতি। আপনারা যারা ইরানি জাতিকে রক্ষা করার জন্য সামরিক পোশাক পরেছেন এবং এখন এক ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ইতিহাসের কোন পাশে দাঁড়াবেন? অপরাধীদের পাশে নাকি জনগণের পাশে? ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সিরীয় বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 দাঁড়িয়েছে। আহত অন্তত 27, প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী। ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয়। বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক, শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে 2025 সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি দখলদারিত্ব। একটি পরিসংখ্যানে বলা হয়েছে, ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা 2025 সাল জুড়ে ফিলিস্তিনিদের ওপর রেকর্ড প্রায় 24,000 হামলা চালিয়েছে। গত বছরকে রক্তক্ষয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পরিসংখ্যানে। এই সহিংসতাকে পূর্ণ মাত্রার দখল প্রকল্পের বাস্তব প্রমাণ হিসেবে দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হয় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতি সম্প্রসারণ। পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সাল ছিল রক্তক্ষয়ী একটি বছর। পরিসংখ্যান বলছে, গত বছর ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর মোট 23,827টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা 18,384টি, ইহুদি বসতি স্থাপনকারীদের 4,723টি এবং যৌথ হামলার সংখ্যা 720টি। এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ রেকর্ড। প্রাচীর ও বসতি বিরোধী প্রতিরোধ কমিশনের প্রধান মুআয়েদ শাবান জানান, ইসরায়েল কেবল বসতি সম্প্রসারণে সীমাবদ্ধ নেই। প্রশাসনিক, সামরিক ও আইনগত কাঠামোর মাধ্যমে দখলকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে। পুরো বিষয়টিকে দখলদারিত্ব সুসংহত করার ইসরায়েলের রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পশ্চিম তীরের প্রায় 41% এলাকায় ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এর পাশাপাশি এরিয়া সি এর প্রায় 70% নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। জর্ডান উপত্যকার ক্ষেত্রে সামরিক আদেশ ও ভূমি অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে 90% বেশি এলাকায় কার্যত ইসরায়েলের কর্তৃত্ব বজায় রয়েছে। এরিয়া সি পশ্চিম তীরের প্রায় 61% জুড়ে বিস্তৃত এবং এটি ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকা এ ও বি এর বাইরে থাকা একমাত্র সংযুক্ত ভূখণ্ড। পূর্ব আল কুদস ছাড়া প্রায় সব ইসরায়েলি বসতি এলাকায় অবস্থিত। ফিলিস্তিনিদের জন্য এরিয়া সি এর 99% বেশি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন অসম্ভব হয়ে উঠেছে।